হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 32 নম্বর পেজ থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি হচ্ছে 1 নম্বর স্কুলের আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে বাংলার, সেই বাংলা প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। 1.1 দাগে গান্ধার দেশের বর্তমান নাম। অপশন খতে কান্দাহার। 1.2 দাগে জ্যোতিষ দাস বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করেন। অপশন খয়ে 15 থেকে 16 বছর বয়সে। 1.3 দাগে কুলে কুলে দেখা যায় শ্যামল ধরনী। শ্যামল শব্দের অর্থ হল অপশন কয়ে সবুজ। 1.4 দাগে কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে। অপশন কয়ে নিউটন। 1.5 দাগে বিষ্টু তারপর অপশন কয়ে উইকেটের দিকে ছুটতে শুরু করলো। 1.6 দাগে মায়ের অসুখ বলে অপশন কয়ে নিতাই। 1.7 দাগে এই ঘাড় ঘোরাচ্ছিস কেন, লিখে যা নিজের মতো, কথাটা বলেছে। উত্তরটি হলো অপশন খয়ে হৃদয়। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো 6টি। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো 6টি। 2.1 দাগে বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় কত মানুষ সামিল হন। 5 লক্ষ মানুষ। 2.2 দাগে মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন না, সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়, তাই ড্রেসিং রুমে মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আরেকবার বলছি, সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়, তাই ড্রেসিং রুমে মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। 2.3 দাগে সুধীরবাবু হাবুদের ক্লাসে কি রচনা করে লিখতে দেন। বাংলার বর্ষাকাল। 2.4 দাগে মনে ভাবি কত প্রেম আছে তার ঘিরে। কাকে ঘিরে প্রেম দেখা যায়। ছায়াময় গ্রামকে ঘিরে প্রেম দেখা যায়। আরেকবার বলছি, ছায়াময় গ্রামকে ঘিরে প্রেম দেখা যায়। তারপরে হচ্ছে 2.5 দাগে কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায় না, ছুটি পেলে কিশোরের মন সমুদ্রের বেলায় যেতে চায়। আরেকবার বলছি, ছুটি পেলে কিশোরের মন সমুদ্রের বেলায় যেতে চায়। 2.4 দাগে শিবরাম চক্রবর্তী পোশাকি নাম কি, চঞ্চল। 2.7 দাগে প্রতাপাদিত্য কে। 16 শতকে অধুনা বাংলাদেশে 12 জন বিখ্যাত ভূস্বামী ছিলেন, যারা 12 ভূঁইয়া নামে পরিচিত। এদের মধ্যে শক্তিশালী ছিলেন প্রতাপাদিত্য। তার অধীন শক্তিশালী সেনাদলও ছিল। তিনি স্বাধীন চেতাও ছিলেন। 3 দাগে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 3.1 দাগে চিরদিনই আমি আশাবাদী, এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন। প্রশ্নোক্ত উক্তিটি করেছেন এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক শিবরাম চক্রবর্তী। তিনি একদিন হুড্রু যাওয়ার পথে সাইকেলের টায়ার ফেঁসে যাওয়ার বিপদ পড়েন। নির্জল জঙ্গলি অঞ্চল, অন্ধকার ঘন হয়ে আসছে, কি করবেন বুঝতে পারছেন না। তবে তিনি চিরকালই আশাবাদী যে কিছু ভালো একটা হবেই। তার এই ভাবনার পথ ধরে কিছুক্ষণ পরেই তিনি একটি ভুতুড়ে মোটর গাড়িতে সওয়ার হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত লেভেল ক্রসিং এর সামনেও এসে পড়েন। ভূতের ভয়টয় যাই পান বা রহস্যজনক যাই ঘটুক না কেন, তার আশাবাদের গুণেই শেষ পর্যন্ত ভূতের মাধ্যমে তিনি এভাবে পুরস্কৃত হয়েছিলেন। 3.2 জ্ঞান পারাবার বিজ্ঞানীর দৃষ্টিতে কেমন। জ্ঞান পারাপার বিজ্ঞানীর দৃষ্টিতে হল অনন্ত পার, যার অর্থ হল যার কোনো পার নেই, অর্থাৎ যার কোনো সীমা বা অন্ত নেই। 3.3 ধরাতল কবিতাটি কার লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কবিতায় সুখ দুঃখকে কবির ভাই বোন বলে মনে হয়েছে কেন। ভাই বোন পরম মমতায় একে অপরের আনন্দ বেদনায় ভালো মন্দতে জড়িয়ে থাকে। তাদের মধ্যে ভালোবাসার বন্ধন নিবিড়, একজন যেন আর একজনের পরিপূরক। কবির মনে হয়েছে সুখ দুঃখের মধ্যেও এমন নিবিড় বন্ধন রয়েছে। এরা
কখনোই এককভাবে থাকতে পারে না, শুধু দুঃখ শুধু আনন্দ কল্পনা করা যায় না। ভাই বোন যেমন আত্মিকতার অচ্ছেদ্য বন্ধনে যুক্ত, তেমনি সুখ দুঃখ নিবিড়ভাবে পরস্পরকে জড়িয়ে থাকে। এই কারণে কবি সুখ দুঃখকে ভাই বোন বলে মনে করেছেন। 3.4 কিরণ দাস কে? যতীন দাসের ছোট ভাই হলেন কিরণ দাস। আরেকবার বলছি, যতীন দাসের ছোট ভাই হলেন কিরণ দাস। তাকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন? জেলের মধ্যে যতীন দাস বাকশক্তি হারিয়ে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তখন তাকে দেখাশোনা করার উদ্দেশ্যে লর্ড আরউইন বিশেষ ক্ষমতার সাহায্যে বিপ্লবী যতীন দাসের ছোট ভাই কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনিয়েছিলেন। 3.5 হাবু শেষের দিকে বেঞ্চে বসতে চায় না কেন? সে শেষ পর্যন্ত কোথায় গিয়ে বসে? হাবুর বিপদ গল্পে হাবুকে যথেষ্ট বুদ্ধিমান বলে মনে হয়েছে। সে জানে যারা ফাঁকিবাজ ক্লাসে বাড়ির কাজ করে আনে না বা দুষ্টুমির জন্য যাদের একটু আড়াল দরকার, তারা শেষের দিকের বেঞ্চে বসে, আর স্যারদের সবসময় সে দিকেই নজর বেশি থাকে। তাই হাবু শেষ বেঞ্চে বসতে চায় না। হাবু শেষ পর্যন্ত থার্ড বেঞ্চের কোনায় 3 কড়ির পাশে গিয়ে বসে। আসলে হাবু যেহেতু বাড়ির কাজ করে আনেনি, তাই সেদিন আর 5টা ছেলের মধ্যে মিশে গিয়ে সুধীরবাবু কড়া নজর থেকে বাঁচতে চেয়েছিল। 3.6 কেন গো মা তোর মলিন বেশ? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? মা বলতে কবি দেশকে বুঝিয়েছেন। মায়ের বেশ মলিন কেন? মা হলেন দেশ জননী, ইংরেজ শাসনের দেশ পরাধীন। দেশের বুকে চলেছে বিদেশি শাসকের শোষণ নীতি, লাঞ্ছিতা দেশমাতা, তাই আজ মা এর মলিন বেশ এবং রুক্ষ কেশ। 4 কম বেশি 150 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 4টি। গল্প ও কবিতা থেকে 2টি করে উত্তর করা আবশ্যক। 4.1 অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান? তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? 1929 খ্রিস্টাব্দে 13 জুলাই যতীন দাস এবং তার সহযোদ্ধারা লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। তার উদ্দেশ্য ছিল জেলের মধ্যে বন্দী আসামিদের উপর পুলিশের অমানবিক ও অমানুষিক অত্যাচারের বিরুদ্ধে সুতীব্র প্রতিবাদ জানানো। অনশন শুরু 2-1 দিন আগে যতীন দাস তার অনশনকারী সহযোদ্ধাদের দিয়ে এক অঙ্গীকার করে নেন, যা হলো যতক্ষণ না তাদের দাবিগুলি না মানা হয় ততক্ষণ তারা কেউই অনশন ভঙ্গ করবেন না। বিপ্লবী যতীন দাস কিন্তু স্থির সিদ্ধান্তে অটল ছিলেন। তার সহযোদ্ধারা দাবি মীমাংসার পর অনশন ভঙ্গ করলেও তিনি নিজে তা করবেন না, কেননা তার দাবি ছিল আরও অনেক মহৎ ও বৃহৎ। তিনি ভেবেছিলেন তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খলা মোচনের এক অভাবনীয় সুযোগ। বলা যেতে পারে ছেলেবেলা থেকে মনে মনে এই ছিল তার স্বপ্ন পরিকল্পনা। আসলে বিশ্বাসঘাতক মির্জাফরের চক্রান্তের শিকার হয়ে মাতৃভূমির উপর পরাধীনতার অন্ধকার নেমে এসেছিল। তিনি এভাবেই সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। 4.2 যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর, কবির কেন মনে হয়েছে বঙ্গজননীকে আঁধার ঘিরে আছে? প্রশ্নোক্ত অংশটি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। বঙ্গমাতা আজ পরাধীন। একদা দেশমাতার সন্তানেরা সারা বিশ্বের আপন কীর্তির পরিচয় রেখেছিলেন। যেমন ভগবান বুদ্ধের চরণে অর্ধজগৎ ভক্তি প্রণত শ্রী চৈতন্য সারা দেশকে ভাসিয়েছিলেন। প্রেম সাগরে অশোক গান্ধার থেকে জলধি পর্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন। এই সন্তানদের কৃতিতে দেশ জননী গর্ব অনুভব করতেন। কিন্তু বর্তমানে সেই সুখের সময় নেই। মায়ের হৃদয় পরাধীনতার যন্ত্রণায় বিদীর্ণ। পরাধীন জাতির বুকে নেমে আসে অন্ধকার, কারণ প্রতি মুহূর্তে তারা শোষিত হয়। এই কারণেই কবির মনে হয়েছে বঙ্গ জননীকে আঁধার ঘিরে আছে। কবি পরাধীন দেশের নাগরিক, তাই পরাধীনতার যন্ত্রণা তার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। ব্রিটিশ শাসনে ভারতবর্ষ শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত। ধুলায় লুণ্ঠিত আমাদের আশা আকাঙ্ক্ষা। দেশমাতার নয়ন তাই কেঁদে কেঁদে শুষ্ক, তার বসন আর ছিন্ন, রুক্ষ তার কেশ। এক অন্ধকারময় পরিস্থিতি দেশকে ঘিরে আছে। এমনি পরিস্থিতিতে কবির প্রশ্নোক্ত কথাটি মনে হয়েছে। 4.3 সারা মাঠ অবাক শুধু ননীদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ননীদা সে ঘটনা অবাক হলেন না কেন? CCH এর 14 রানের জবাবে রূপলী সংঘ ব্যাট করতে নেমে প্রথম ওভারেই 14 রান করে ফেলে। CCH এর ননীদা এবার বল তুলে দেন বিষ্টুর হাতে। বিষ্টু গুনে গুনে 26 পা গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটে। ব্যাটসম্যান তৈরি। হঠাৎই বিষ্টু বোলিং ক্রিজের দিকে ছুটতে শুরু করে, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই আবার সে পিছু হতে থাকে। তারপর গোল হয়ে ঘুরতে শুরু করে। বিষ্টুর এই কাণ্ড খেতেই সারা মাঠ অবাক হয়েছিল। ননীদা এই ঘটনায় অবাক হয়নি, কারণ ননীদা তো জানতেন
যে এমন কাণ্ডে বিষ্টু ঘটাতে চলেছে। বলা ভালো যে ননিদার পরামর্শে বিষ্টু এমন কাণ্ড করছে, তাই ননিদা অবাক হননি। 4.4 দিকে এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি ছিল, তার এমন মেথড অবলম্বন করার যুক্তিটি কি? সুধীরবাবু ছেলেদের বাড়ি থেকে লিখে আনা রচনা বেছে কয়েকজনকে পড়তে বলেন আর অন্যদের মন দিয়ে শুনতে বলেন। এটি সুধীরবাবুর মেথড। তিনি মনে করতেন অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্পর্কে একটা ধারণা হবে, তাতে লেখা সমৃদ্ধ হবে। তিনি সবার লেখাই বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে দেবেন, কিন্তু তাতে তো একজন অন্যজনের লেখাটা পড়তে বা জানতে পারবে না। তাই তিনি উক্ত মেথড অবলম্বন করেন। 4.5 থেকে একটি রতন যেন নাই বা কেউ চিনুক। কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে? কেন এই ধরনের তুলনা? তাকে চেনা বা না চেনার প্রসঙ্গই বা এলো কেন? বড় হয়ে কিশোর বিজ্ঞানী জ্ঞানসাগরের বেলাভূমি থেকে বিদ্যারূপে যে ঝিনুক সংগ্রহ করত তাকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। রত্ন অত্যন্ত মূল্যবান পাথর বা বস্তু। যিনি এই রত্নের অধিকারী হন তিনি হন অনেক সম্পদের অধিকারী। বিদ্যাও মূল্যবান। হয়তো অর্থের মাপকাঠিতে বিদ্যাকে মাপা যায় না, কিন্তু বিদ্যার অধিকারী ব্যক্তিকে সকলে সম্মান করে, মেনে চলে। জগতে এই মান সম্মান পাওয়া তো সম্পদের মতো মূল্যবান। তাছাড়া রত্নকে যেমন অনেক সাধ্য সাধনায় লাভ করা যায়, তেমনি বিদ্যাও অনেক সাধনায় অর্জন করতে হয়। তাই কবি আলোচ্য কবিতায় বিদ্যাকে রত্নের সঙ্গে তুলনা করেছেন। রত্ন সকলে চিনতে পারে না, তাই তার গুরুত্ব বা মূল্য সবাই অনুধাবন করতে পারে না। কেবল জহুরি রত্নের প্রকৃত মূল্য বুঝতে পারেন। তেমনি বিদ্যা রত্নের গুরুত্ব সকলে অনুধাবন করতে পারে না, তাই সকলে বিদ্যা রত্নকে আপন সম্পদে পরিণত করতে পারে না। বিদ্যা তাদের কাছে অচেনা ও অধরাই থেকে যায়। এই কারণেই কবি রত্ন বা বিদ্যারত্ন চেনা বা না চেনার প্রসঙ্গ এনেছেন। ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি। উদ্ধৃত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? চিঠি কবিতা থেকে। কবির নাম কি? জসিমউদ্দিন। লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। শীতের সকাল অতি মনোরম। বিশেষত শীতের সকালের হালকা রোদ আমাদের মনকে তৃপ্তি দেয়। এই রোদের উষ্ণ নরম স্পর্শ শীতের জীর্ণতা দূরে সরিয়ে মনকে প্রাণবন্ত করে তোলে। কবির জীবনে খোকা ভাইয়ের চিঠি অনাস্বাদিত আমোদ নিয়ে এসেছে। ওই চিঠি ভুলিয়ে দিয়েছে কবির একাকিত্বের বেদনাকে। যে আনন্দের অনুভূতি শীতের সকালে স্নিগ্ধ রোদের মতোই মিঠে, সে কারণে কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও শীতের সকালে রোদের প্রসঙ্গই কবি তুলে ধরেছেন। 4.7 থেকে হাবুর রচনা শুনে সুধীরবাবু হাবুকে কি বলার ইচ্ছে হয়েছিল? শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হয়নি কেন? হাবুলের রচনা শুনে সুধীরবাবু হাবুলের পিঠ চাপড়াতে দিতে আর সাব্বাস বলে উৎসাহ সঞ্চার করতে ইচ্ছে করেছিল। শেষ পর্যন্ত সেই ইচ্ছে তিনি পূরণ করলেন না। তার কারণ পরবর্তী সময়ে অনেকেই বাড়ির কাজ না করে স্কুলে আসবে এবং হাবুর দেখা দেখি না লিখে বানিয়ে বলবে, যার ফলে ক্লাসে ডিসিপ্লিন রাখা শক্ত হয়ে পড়বে। 4.8 থেকে আমার পরাণ হতে ধরার পরাণে কার কোন কবিতার অংশ? আমার পরাণ বলতে এখানে কার কথা বলা হয়েছে? উদ্ধৃতিটির তাৎপর্য আলোচনা করো। কার কোন কবিতার অংশ? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ধরাতল কবিতার অংশ। আমার পরাণ বলতে এখানে কার কথা বলা হয়েছে? আমার পরাণ বলতে এখানে কবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। উদ্ধৃতিটির তাৎপর্য আলোচনা করো। মানব প্রাণের সঙ্গে ধরা তথা বিশ্ব প্রাণের সংযোগ সাধনের কথা কবি এই কবিতায় প্রকাশ করেছেন। কবি কল্পনার তরণী বেয়ে শ্যামল ধরনের ছায়াময় গ্রামগুলিকে আলোক অবলোকন করেছেন। কবি দেখেছেন নিতান্তই সহজ সরল সাধারণ জনজীবনকে। এই জীবনে যেমন দুঃখ আছে, তেমনি দুঃখের পর সুখের আনন্দ বর্তমান। ধুলোবালি ঘেরা এই পৃথিবীর প্রাণের সঙ্গে আপন প্রাণ সংযুক্ত করতে পারলে একমাত্র চির আনন্দের চাবিকাঠি খুঁজে পাওয়া সম্ভব। তাই কবি ধরাতল কবিতায় বিশ্ব প্রাণের সঙ্গে সংযোগ সাধনের কথা বলেছেন। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো দুটি। 5.1 উধো বুড়োর বর্ণনা দাও। উধো বুড়ো 1.5 হাত লম্বা একজন মানুষ। তার পা পর্যন্ত সবুজ দাড়ি আর হাতে একটি হুঁকো, যদিও এই হুঁকোটিতে কলকে টলকে কিছু নেই। বুড়োর মাথা ভর্তি টাগও আছে। সেই টাকের উপর খড়ি দিয়ে কে যেন কি সব লিখছে। 5.2 দাগে হিজি বীজ কুমিরের কেমন বর্ণনা দিয়েছিল? হিজি বীজ বলেছিল সজারুর গর্তে থাকে, তার সারা গায়ে লম্বা লম্বা কাটা। কুমির সম্পর্কে তার নিজস্ব বর্ণনাটি ছিল, কুমিরের গায়ে ঢিবির মতো চাকা চাকা থাকে, তার ছাগল টাগল ধরে ধরে খায়।
5.3 তাকিয়ে দেখি আমার চারপাশে চারিদিকে ভিড় জমে গিয়েছে। কার আশেপাশে কারা ভিড় জমিয়েছিল? রসসাহিত্যিক সুকুমার রায়ের হযবরল গল্পে দেখা যায় স্বয়ং কল্পক্ষতক চারিদিকে চেয়ে দেখেছিলেন। সে সময়ে কথা বলা হচ্ছে যখন তার চারপাশে ভিড় জমিয়েছিল সজারু, কুমির আর কোলা ব্যাঙ। 6 কম বেশি 7টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, লেখো। 6 ব্যাকরণ সিং এর ভাইয়ের অকাল মৃত্যু কিভাবে হয়েছিল? বার সোপ খেয়ে। শেয়ালের মতে কচু কারা খায়? শুয়োর ও সজারু খায়। কুমিরের কাছে কি অতি উপাদেয় জিনিস? কচু। 6 আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, বক্তাকে তিনি অপ্রস্তুত হয়ে গেলেন কেন? 7 কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখ। 7 পেঁচা গম্ভীর হয়ে মোকদ্দমায় কি রায় দিয়েছিলেন? পেঁচা মোকদ্দমায় রায় দেবে বলে সবাইকে চুপ করতে বলল। কানে কলম দেওয়া খরগোশকে সেসব লিখে নিতে হুকুম দিল। বিচারে আসামি নেড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হলো। কত্থক এরকম বিচারের প্রতিবাদ করবেন বলে ভাবছেন। এমন সময় ব্যাকরণ সিং এসে পিছন থেকে তাকে টু মারল এবং কত্থকের কান কামড়ে দিল। ছাগলটার মুখ বদলে মেজো মামার মতো হয়ে গেল এবং কত্থকের ঘুম ভেঙে গেল। 7.2 হিজি বিজ কে? তার চেহারা ও কার্যকলাপ বিবরণ দাও। সুকুমার রায় হযবরল গ্রন্থে উল্লেখযোগ্য চরিত্র হল হিজিবিজ। সে এক অদ্ভুত ধরনের জন্তু। তাকে দেখে বোঝা যায় না যে সে মানুষ না পেঁচা না ভূত না বান্দরের মতো দেখতে। বিভিন্ন সময় সে নিজের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে। কখনো সে বলে তার নাম হিজিবিজ, কখনো বলে তকাই, কখনো বলে আলু নারকেল, আবার কখনো বলে তার নাম রাম তাড়ু। অদ্ভুত অদ্ভুত গল্প তার মাথায় আসে আর হেসে লুটোপুটি খায়। এমন একটি গল্প হলো একজনের মাথার ব্যায়াম ছিল। সে সব জিনিসের নামকরণ করত। সেই ব্যক্তির জুতোর নাম ছিল অবিমিশ্রকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, তার গাড্ডুর নাম ছিল পরম কল্যাণ বরেশু। এই ব্যক্তি যখন তার বাড়ির নাম দিয়েছিলেন কিংকর্তব্য বিমূঢ়, তখনই ভূমিকম্প হয়ে বাড়িটা ভেঙে গেল। সে এমনই অদ্ভুত ধরনের গল্প বলতো। 6 আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, বক্তাকে তিনি অপ্রস্তুত হয়ে গেলেন কেন? কত্থক অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন কারণ বেড়ালের চন্দ্রবিন্দুর হেঁয়ালি না বুঝতে পারার কারণে বেড়ালটা তার দিকে তাকিয়ে এক চোখ বুঝে বিশ্রী ফেচফেচে হাসি হাসছিল। 8 ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8.1 কার মূল্য অবিভাজ্য অংশকে ধাতু বলে? উত্তরটি হল অপশন গয়ে ক্রিয়ার। 8.2 মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে দেখাচ্ছেন হল অপশন কয়ে প্রযোজক ক্রিয়া। 8.3 দিন রাত এক করে সবাই খাটছে, সুতরাং আগামী সপ্তাহে নতুন রাস্তা তৈরি হয়ে যাবে, এই বাক্যটি একটি অপশন কয়ে যৌগিক বাক্য। 8.4 একটাই সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয়, অপশন গয়ে সরল বাক্য। 8.5 মৌলিক ধাতু যুক্ত শব্দাংশ সমান, অপশন গয়ে ক্রিয়াপদ। 9 নির্দেশ অনুসারে উত্তর দাও। 9 সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার একটি পার্থক্য লেখ। সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থকে ও ভাবকে সম্পূর্ণ করে, অসমাপিকা বাক্যের অর্থকে ও ভাবকে সম্পূর্ণ করে না। সমাপিকা ক্রিয়ার উপর অসমাপিকা ক্রিয়া নির্ভরশীল। সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য গঠন সম্পূর্ণ হয় না। অসমাপিকা ক্রিয়া বাক্য গঠন অক্ষম, সে বাক্য গঠন সমাপিকার সাহায্য নেয়। 9.2 প্রযোজক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে ক্রিয়াপদ অন্য কাউকে দিয়ে কাজটি করানো বা ঘটানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। এর অন্য নাম নিযন্ত ক্রিয়া। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। 9.3 ঠিক প্রশ্নটার ঠিক উত্তর দিতে পারো না, অস্তর্থক বাক্যে পরিবর্তন করো। ঠিক প্রশ্নটার ভুল উত্তর দিল। 9.4 তুমি এখন বসে পড়ো, নঙ্গর্থক বাক্যে পরিবর্তন করো। তুমি এখন দাঁড়িয়ে থেকো না। 9.5 সকলে সাদা খাতা খোলা আর একটি বৃত্ত আঁকো। সরল বাক্যে পরিবর্তন করো। সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো। সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো।
10 থেকে পত্র রচনা করো যে কোনো একটি। 10.1 তোমার বিদ্যালয়ের সামনে কাটা ফল বিক্রি বন্ধের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র লেখো। এই চিঠির উত্তরটি লক্ষ্য করো। এখানে তোমার স্কুলের কথা বলবে, বুঝতে পেরেছ? তুমি যেখানে দেখো যারা যাকে চিঠি দিয়েছ সেখানকার তাকে এই ঠিকানা দেবে। সেখানে 10.2 থেকে তোমার প্রবাসী বন্ধুকে তোমার গ্রামের নবান্ন উৎসবে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো। এখানে তুমি যাকে চিঠি লিখবে বন্ধুকে তার নাম দেবে, এখানে তোমার ঠিকানা দেবে, আর তোর বন্ধুকে যে চিঠি লিখেছ তার ঠিকানা এখানে দেবে, আর এটি তোমার নাম লিখবে এখানে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।